আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানীর হাজারীবাগে চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা, চলছে ধরপাকড়, ট্যানারি ব্যবসায়ীদের ছাড় না দেওয়ার দাবি। ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা, অনিয়ম বন্ধে ইসিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। রিজার্ভের অর্থ চুরি তদন্তে ফিলিপাইন যাচ্ছে সিআইডি, ক্যাসিনো ও রাজস্ব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে সিনেট। আসসালামু আলাইকুম, শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। ইফাত টিটাই চায়ের সাথে সেরাটা। শিল্প মন্ত্রণালয়ের কড়া নির্দেশে আজ থেকে রাজধানীর হাজারীবাগে আর ঢুকছে না কাঁচা চামড়া। এলাকার প্রতিটি রাস্তায় তৎপর পুলিশ, চলছে নিয়মিত টহল আর তল্লাশি। তবে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। জুন জুলাইয়ের মধ্যেই সব ট্যানারি সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তারা। রাফেজ সাদনান আদেলের রিপোর্ট। রাজধানীতে দূষণ রোধে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় 2013 সালের পর থেকে 28 বার তাগিদ দিয়েছে। নৌ ও পরিবেশ মন্ত্রণালয় থেকেও সতর্কবাণী গিয়েছে বেশ কয়েকবার, কিন্তু তাতেও টনক নড়েনি ব্যবসায়ীদের। শেষ পর্যন্ত তা সরাতে সম্মত হয়ে সরকারকে কয়েক দফা দিনক্ষণ বেঁধে দিয়েছিলেন ব্যবসায়ীরা। এবার শিল্প মন্ত্রণালয় গেছে হার্ড লাইনে। শুক্রবার থেকেই কাঁচা চামড়া কেনাবেচা ও সরবরাহ করতে গেলেই দায়ী ব্যক্তিকে আটক করা হচ্ছে। তাই হাজারীবাগ জুড়ে এমন থমথমে পরিস্থিতি। কোথাও কোথাও আনলোড হচ্ছে শুকনো চামড়া। রাতেই হাজারীবাগের প্রবেশ পথে আটকে দেওয়া হয়েছে কাঁচা চামড়া। অবশ্য এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এগুলো তো 31 তারিখে মাল, 31 তারিখ রাত্রে এই গাড়িগুলো হাজারীবাগ ঢুকছে। এই গাড়িগুলো কেন ফেরত দেওয়া হচ্ছে? এটা আমরা তীব্র প্রতিবাদ করি। এটার কেন এখান থেকে ট্যানারি সরিয়ে নিতে অনীহা, এই প্রশ্নে আবারও পুরনো অজুহাত ব্যবসায়ীদের। সব ট্যানারির কাজ আমাদের পুরো দমে আমরা করতেছি। আমাদের জুন জুলাইয়ের ভিতরে 40 থেকে 50টা ট্যানারি আমরা প্রোডাকশনে যাব। তখন আপনারা যা করার আলোচনার মাধ্যমে আমরা করব, ইনশাল্লাহ আমরা চলে যাব। যদিও এলাকাবাসীরা এখনো চান যে কোনো মূল্যে কারখানাগুলো দ্রুত অপসারণ, দ্রুত চলে যাবে, এটা আমরা প্রত্যাশা করতেছি। মানে একবার একটা উদ্যোগ নিব যে খাতি জমা আস্তে আস্তে ভাই তোমরা সরাই এখান থেকে। পুলিশ যদি সেভাবে দায়িত্ব পালন করে তাহলে ঢুকবে না, আর যদি পুলিশ সেভাবে দায়িত্ব পালন না করেন তাহলে তো ঢুকবে। ট্যানারি ব্যবসায়ীদের আর কোনো ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বানও তাদের। রাফেজ সাদনান আদেল, একুশে টেলিভিশন, ঢাকা। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের পাঠানো তালিকা থেকে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সভায় সংসদীয় কমিটির সদস্য সহ বেশ কজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য এর মধ্যে 2 শতাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সংসদীয় কমিটির ধারাবাহিক বৈঠকে পর্যায়ক্রমে সব প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তুলনামূলকভাবে সুষ্ঠু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আর অনিয়ম ও কারচুপি এবারও পুরোপুরি ঠেকানো যায়নি বলে জানালেন পর্যবেক্ষকরা। সহিংসতা রোধে নজরদারি বাড়াতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন তারা। রাকিব হাসানের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দেশের 47টি জেলার 639টি ইউনিয়নে ভোট হয়। এ সময় সংঘর্ষ ও অনিয়মের কারণে 33টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সংঘর্ষে প্রাণহানি হয় কয়েকজনের। দানিপপের চেয়ারম্যান নাজমুল হাসান কলিমুল্লাহ মনে করেন, নির্বাচন কমিশন সরাসরি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি তদারকি আরো বাড়ালে এসব সহিংসতা ঘটত না। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয়েছে বলে মনে করেন তিনি। কমিশন যারা ম্যানিং করছেন তার আমি অনেকবার আহ্বান জানিয়েছি আপনার নির্বাচন দিবসে সশরীরে কোন কেন্দ্রে কোন নির্বাচন এলাকায় যাওয়ার জন্য। এটা কিন্তু একটা ডেটারেন্ট রোল প্লে করে। 2 রকম অবস্থাই বিরাজ করেছে। কোথাও কোথাও একেবারে শান্তিপূর্ণ আপনার ব্যাপক জনসমাগম মুখর, আবার কোথাও কোথাও ব্যাপক বিশৃঙ্খলা।
তবে তার সাথে দ্বিমত পোষণ করেছেন নির্বাচন বিশ্লেষক তালিয়া রহমান। তিনি মনে করেন প্রকাশ্যে ভোট গ্রহণ, ব্যালট বাক্স ছিনতাই ও হানাহানি সহ নানা অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায় নির্বাচনকে সুষ্ঠু বলা যাবে না। নির্বাচন ক্রমান্বয়ে ত্রুটিপূর্ণ হওয়ার দিকে চলে যাচ্ছে। এখন তো মাত্রা হতাহত দিয়ে বিচার করা হচ্ছে। ইলেকশন কমিশন এন্ডোর্স করছেন, এটাতে দুঃখ লাগে, কেন তারাই তো সবকিছু দেখার কর্তা। অবশ্যই কিছু অনিয়মের কারণে সামগ্রিক অর্জন ম্লান হয়ে যায়নি বলে মনে করেন নাজমুল হাসান কলিমুল্লাহ। তবে তালিয়া রহমান মনে করেন ভোট কেন্দ্রে শিশু হত্যার ঘটনা সহ নানা অনিয়ম প্রমাণ করে আচরণবিধি ঠিকভাবে পালিত হয়নি। এটা খুবই দুঃখজনক যে একটি শিশু পর্যন্ত যার ভোটের সঙ্গে কোনো সম্পর্কই নেই তারও প্রাণ দিতে হলো। এই নিয়মের দিকগুলো তো ইলেকশন কমিশন অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমলে নিয়ে আপনার আচরণবিধি রিরাইট করার দিকে আমাদের অগ্রসর হতে হবে। সবকিছুর পরও দলীয় প্রতীকে এই নির্বাচনকে স্বাগত জানালেন দুজনেই। একই সাথে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা আরো বাড়াতে পরামর্শ দিয়েছেন তারা। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিএনপি নেতারা। একই সঙ্গে রক্তক্ষয়ী নির্বাচন বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত, ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, দেশে নারী শিশু নির্যাতন আর হত্যার উৎসব চলছে, নির্বাচনের নামে মানুষ হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রার্থীদের প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে খ্রিস্টীয় ঐতিহ্যবাহী সাপ্তাহিক প্রতিবেশীর প্রকাশনার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিযোগিতার কারণে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও আইন শৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও এবং সম্পাদক জয়ন্ত এস গোমেজ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং মঞ্জুরুল আহসান বুলবুলকে সম্মাননা প্রদান করা হয়। ইউপি ইলেকশন, এটার মধ্যে সহিংসতা অনেকভাবে আমরা চেষ্টা করেছি, তারপরে হয়ে যায়। প্রতিযোগিতাটা এতই মুখোমুখি হয়, সেজন্যই হয়তো এগুলোকে কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়। তো আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে, যেখানেই অসুবিধা হচ্ছে তারা কিন্তু পাশে যা দাঁড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এবার ফিলিপাইনে সিনেট কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন ক্যাসিনো ও রাজস্ব ব্যুরোর কর্মকর্তারা। এদিকে ব্যাংকের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে নয়, বিশেষ কমিটিকে তথ্য দিতে চায় রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ। আর ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, পুরো বিষয়টি নিয়ে শিগগিরই ফিলিপাইনে এসে তদন্ত শুরু করতে যাচ্ছে সিআইডি। অন্যদিকে শ্রীলঙ্কায় পাচার হওয়া $2 কোটি নিয়ে মুখ খুলেছে শালিকা ফাউন্ডেশন। আরো জানাচ্ছেন মহিতুন রিয়া। জাঙ্কেট অপারেটর জুয়ারিদের কাছে খুব পরিচিত নাম। তাদের হাত ধরেই ক্যাসিনোতে আসে দেশি বিদেশি জুয়ারিরা। ফিলিপাইনের ক্যাসিনোগুলোতেও জাঙ্কেট অপারেটর হিসেবে কাজ করে অনেকগুলো গ্রুপ। ফিলিপাইনের আইন অনুযায়ী জুয়ারি কারা বা তাদের অর্থের উৎস কি এসব গুরুত্ব দিয়ে দেখা হয় না, কেবলমাত্র নিয়ম অনুযায়ী ট্যাক্স দেওয়া হয় কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়। ক্যাসিনো কর্তৃপক্ষ আমাদের সাথে চুক্তি করে, আর সেই অনুযায়ী আমরা দেশে বা দেশের বাইরে থেকে জুয়ারিদের এনে যোগাযোগ করিয়ে দেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় জড়িত সন্দেহে এবার এমন 2 জাঙ্কেট অপারেটরকে শনাক্ত করেছে তদন্ত কমিটি। তারা হলো ফিলিপাইনের সবচেয়ে বড় ক্যাসিনো সোলাইরি 2 জাঙ্কেট অপারেটর গোল্ডমুন ও সানসিটি গ্রুপ। আগামী 5 এপ্রিল সিনেট কমিটির মুখোমুখি হতে হবে তাদের। পাশাপাশি হাজির থাকতে হবে অভ্যন্তরীণ রাজস্ব ব্যুরোর কর্মকর্তাদেরও। রেমিটেন্স কোম্পানি ফিলরেমের যে কর্মকর্তা চুরি হওয়া অর্থ স্থানান্তর করেছেন তাকেও ডাকা হচ্ছে সিনেট কমিটির শুনানিতে। এদিকে অর্থ চুরির ঘটনায় সবার সামনে নয়, বিশেষ বৈঠকে সিনেট কমিটির কাছে তথ্য দিতে চায় রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ। আরসিবিসির আবেদন আমরা বিবেচনা করে দেখছি, তবে শুনানির স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হচ্ছে।
অন্যদিকে এবার ফিলিপাইনে তদন্ত শুরু করতে যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিআইডি। তথ্য প্রমাণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই চুরির ঘটনায় কারা কারা জড়িত তা খতিয়ে দেখবে সংস্থাটি। সিআইডি একটি দল খুব শিগগিরই ফিলিপাইন আসছে। এদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তারা নিজেদের মতো করে তদন্ত শুরু করবে। এছাড়া হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে $2 কোটি শ্রীলঙ্কায় যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন শালিকা ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা হ্যাগোডা গেমেস শালিকা পেরেরা। তিনি বলেন, দাতা সংস্থা জাইকা তার প্রকল্পে ওই অর্থ দিয়েছে এমনটা জানিয়ে তার এক ব্যবসায়ী বন্ধু অ্যাকাউন্টে অর্থ জমা করে। কিন্তু রয়টার্সকে জাইকা জানিয়েছে শালিকা ফাউন্ডেশন নামে কোনো সংগঠনের সাথে তাদের কোনো ধরনের দেন দরবার নেই। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। সংবাদে এবার বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সঠিক পরিচর্যায় দূর হয় শিশুদের অটিজম সমস্যা, আক্রান্তদের সাধারণ শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তির পরামর্শ। কলকাতায় ফ্লাইওভারের ধ্বংসস্তূপে প্রাণের আশা নেই, শোক ছাপিয়ে দোষারোপের রাজনীতি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। ধর্মীয় সংখ্যালঘুর অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া দেশ গড়ার কাজেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান জানান সৈয়দ আশরাফ। সাইদুল ইসলামের রিপোর্ট। ধর্মীয় সংখ্যালঘুর অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াও এই স্লোগান নিয়ে আয়োজন করা হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন। এতে যোগ দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন কোনো সভ্য সমাজের কাজ নয়, তাই নির্যাতকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একজন হিন্দুকে হিন্দু বলে, একজন খ্রিস্টানকে খ্রিস্টান বলে, তার উপর আঘাত করে, তার বাড়ি ঘরে আগুন লাগা, এটাকে আমাদের প্রতিরোধ করতে। তিনি বলেন, কোথাও সংখ্যালঘু নির্যাতিত হলে সরকার বসে থাকবে না, কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করা হবে। ধর্মীয় সংখ্যালঘুর উপর হাত তুলবে আর জনগণ শেখ হাসিনা ঘরে বসে থাকবেন, সেটা হবে না। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখনো থেমে নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকেও আত্মাহুতি দিতে হচ্ছে। এদেরকে রক্ষা আমাদের নির্বাচন কমিশন করতে পারেন না, এই রকমের নির্বাচন কমিশনারকে ক্ষমতা তো দিয়ে আমরা আসি নাই। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের দায়ে নির্বাচন কমিশন এড়াতে পারে না বলেও জানান তিনি। বেশি শক্তিধর নির্বাচন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। অটিস্টিক শিশুদের নিয়ে সমাজে প্রচলিত আছে কিছু বিভ্রান্তি ও অপপ্রচার। বিশেষ করে অটিজম আর প্রতিবন্ধকতাকে প্রায় এক করে দেখা হয়, যা মোটেও ঠিক নয়। সঠিক সময়ে সমস্যাটি চিহ্নিত করে যথাযথ পরিচর্যা করতে পারলে অটিজম সমস্যায় আক্রান্ত হওয়া থেকে শিশুকে রক্ষা করা যায়। পাশাপাশি সাধারণ শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে অটিস্টিক শিশুদের সমাজের মূলধারায় নিয়ে আসা সম্ভব। এতে অন্য শিশুদের মধ্যেও কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বলে স্পষ্ট জানিয়েছেন বিশেষজ্ঞরা। অটিজম নিয়ে আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। 1911 সালে সুইস মনোবিজ্ঞানী অয়গেন ব্লয়লার অটিজমকে এক ধরনের মনোরোগ হিসেবে চিহ্নিত করেন। পরবর্তী কয়েক দশক রোগটি নিয়ে গবেষণা আরো বিস্তৃত হয়। অটিজমের কয়েকটি ধরনের একটি হলো শিশুর স্বাভাবিক কথা বলার ক্ষমতা থাকলেও কারোর সাথে মিশতে পছন্দ করে না, তবে বিশেষ কোনো বিষয়ে হয়ে ওঠে পারদর্শী। যে একদিন হয়তো একটু বেশি শিখালাম আর একদিন শিখালামই না, যেদিন ওদের মনে হলো যে না ওদের মনটা খারাপ, ওরা করতে চাচ্ছে না ক্লাসে লিখতে চাচ্ছে না, সেদিন আর আমি ওদের লেখাই না, ওদের কোনো চাপই দেই না যে ঠিক আছে আজকে তোমার ছুটি। আরেকটি ধরন ক্লাসিক অটিস্টিক ডিসঅর্ডার বা আর্লি ইনফ্যান্টাইল। এক্ষেত্রে কথা বলায় সমস্যার পাশাপাশি থাকে যোগাযোগ ও বুঝে ওঠার অসুবিধা। ওদের ভেতরে যে একটা মানে জগৎ আছে, সেই জগৎটাকে আমরা কিন্তু জানতে পারি এই ড্রয়িং এর মাধ্যমে। পরিবারের বা সমাজের বোঝা না হয়ে ভবিষ্যতে যারা নিজেরা যদি কিছু করতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। মস্তিষ্কের অস্বাভাবিক জৈব ও রাসায়নিক কার্যকলাপের ফলে মনোবিজ্ঞানের প্রতিবন্ধকতা অটিস্টিক শিশুর চিন্তায় সৃষ্টি করে আলাদা জগৎ। তাদের সেই নিজস্ব জগৎ থেকে বের করে স্বাভাবিক কার্যক্রমে সম্পৃক্ত করতে বিশেষজ্ঞরা কিছু পদ্ধতি অবলম্বন করেন। এর মধ্যে অকুপেশনাল থেরাপি, সেন্সরি মাইগ্রেশন থেরাপি, স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন থেরাপি ও প্যারেন্টাল প্রোগ্রাম উল্লেখযোগ্য।
অনুকরণ প্রিয় বলে স্বাভাবিক শিশুদের সান্নিধ্যে অটিস্টিক শিশুরাও স্বাভাবিক হয়ে উঠতে পারে, আর তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে একীভূত শিক্ষার পরিবেশ নিশ্চিতের প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেইন স্ট্রিম স্কুলে তাদের জন্য আলাদা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম বা ইনক্লুশন প্রোগ্রাম যেটা দিতে হবে। এটা এখন সবাই বলতেছে, যারা নিউরোসায়েন্টিস্ট আছে, যারা সোশ্যাল ওয়ার্কার আছে, এডুকেটরস, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট দ্যাট। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এর সীমাবদ্ধতা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত বা বিশেষায়িত শিক্ষক নেই বলেও পিছিয়ে আছে অনেকটা। অটিস্টিক স্কুলে পড়ে যেটুকু উপকার না হচ্ছে, আমাদের টিচারদের কাছে পড়ে নাকি আরো বেশি উপকার হচ্ছে। এটা অভিভাবকদের অভিমত, যার ফলে অভিভাবকরা ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানতে নিয়ে এসে এখানে পড়াইতেছে। অটিজম নিয়ে যে কাজ করবে তাদের যদি কোনো স্পেশাল যে তাদেরকে দৃষ্টি দেওয়া দরকার, সেই কোনো ট্রেন টিচার আমাদের নাই, যাতে করে আমরা সরাসরি তাকে এখানে নিতে পারবো। সমস্যা আচরণগত, আর তাই সঠিক পরিচর্যার পাশাপাশি একীভূত শিক্ষা পদ্ধতি এই শিশুদের আর 10টি শিশুর মতোই বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এস আলম গ্রুপ বাণিজ্য সংবাদ। কুমিল্লার গৌরীপুর গলিয়ারচর মাদ্রাসা ময়দানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমাণু বিজ্ঞানী ড জসিমউদ্দিন আহমেদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। চিকিৎসা শিবিরে 2000-এরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রায় 300 জনকে চক্ষু অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় ফ্লাইওভার ধসের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। এদিকে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের 6 কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও 2টি মৃতদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা 25-এ দাঁড়ালো। ফ্লাইওভার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবহেলাজনিত মানুষ হত্যার অভিযোগে মামলা করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। এদিকে বিধানসভা নির্বাচনের আগে ফ্লাইওভার ধসের ঘটনাকে ইস্যু করেছে সব রাজনৈতিক দল। সরকারকে সমালোচনায় বিদ্ধ করছেন বিজেপি ও বামপন্থীরা। 7 বছর আগে সিপিএম ক্ষমতায় থাকতেই কাজ শুরু হয় উড়াল সড়কটির, আর তাই ধসের জন্য বামদেরই দুষছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার খেলার খবর। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গেটাফের বিপক্ষে রাতে মাঠে নামবে রায়ো ভায়েকানো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:30টায়। রায়ো ভায়েকানোর মাঠে গিয়ে খেলবে গেটাফে। 30 ম্যাচে 6 জয়ে 28 পয়েন্ট নিয়ে টেবিলের 16 নম্বরে রয়েছে ভায়েকানো, আর সমান ম্যাচে সমান জয়ে 2 ধাপ পিছিয়ে আছে গেটাফে। এই দুই দলের মুখোমুখির পরিসংখ্যানে গেটাফের চেয়ে এগিয়ে আছে ভায়েকানো। এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে 3-1 গোলে হারিয়েছে গেটাফে। তাই প্রতিশোধের লড়াইয়ে আজ প্রতিপক্ষের সাথে খেলবে ভায়েকানো। এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। রাজধানীর হাজারীবাগে চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা, চলছে ধরপাকড়, ট্যানারি ব্যবসায়ীদের ছাড় না দেওয়ার দাবি। ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভা, অনিয়ম বন্ধে ইসিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান বিশ্লেষকদের। রিজার্ভের অর্থ চুরি তদন্তে ফিলিপাইন যাচ্ছে সিআইডি, ক্যাসিনো ও রাজস্ব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে সিনেট। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল ফোন থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ ইন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে, আর লগ ইন করুন টুইটারেও twitter.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।